জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলের দ্বিতীয় দিনের বৈঠকের পর ব্রিফিং করছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এনসিসি জাতির জন্য খুবই দরকার, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এনসিসি যেন সরকারের ভিতর আরেকটি সরকার না হয়। এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখতে হবে, কারণ এই প্রতিষ্ঠান, এটা দুইটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই খাটো করা যাবে না, প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই জন্য আমরা প্রস্তাব করছি এই দুইজন ব্যক্তিকে এই এনসিসির কাউন্সিলে আনা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সেলিম, ভারতীয় জোটের মুখপাত্র। আমরা আজকে এখানে যে প্রস্তাবটা এসেছে এনসিসির বিষয়ের ব্যাপারে আমরা তীব্র দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি এটা এই মুহূর্তে অপ্রয়োজনীয়। আমরা জানি যে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা আছি। একটা সুষ্ঠু একটি রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং সেই রাজনৈতিক দলটাকে কিভাবে হাত পা বেঁধে দেওয়া যায়, অনেকের মধ্যে সে ধরনের একটা প্রচেষ্টা আছে। তার মধ্যে এনসিপি, আমার মনে হচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি অথবা জাতীয় ঐক্যমত্য কমিশন তারা এনসিপির কথাটাই বেশি শুনছেন, তারা তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। এবং আমরা যে বক্তব্য উপস্থাপন করছি যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে করার জন্য যে এই ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। আমরা মনে করছি যে এই প্রস্তাবের কোনো সারবত্তা নাই। অনেকে অনেকভাবে বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এমন অনেকে আছেন এখানে ফ্যাসিবাদ বিরোধী অনেক বড় বড় কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে 18 সালের পর থেকে তারা ফ্যাসিবাদের আশ্রয় ছিলেন। তারা আজকে এখানে এসে মহান গণতন্ত্রী সাজার চেষ্টা করছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলের দ্বিতীয় দিনের বৈঠকের পর ব্রিফিং করছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 6টায় গুলশানের বাসভবন থেকে তিনি রওনা হবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি যাওয়া আসার পথে নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনের কাছে একটি চিঠিও পাঠিয়েছে বিএনপি। লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত 79 বছর বয়সী খালেদা জিয়া। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। এরপর তাকে নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। সেখানে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। 4 মাস পর গত 6 এপ্রিল লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণ ও পুনর্বাসন বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। এছাড়া ভুয়া জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য দাবি করে সহায়তা নিলে 2 বছরের কারাদণ্ডের বিধান রেখে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে। এতে বলা হয়, গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করেছে সরকার। গণ অভ্যুত্থানে সহস্রাধিক নিরস্ত্র ছাত্র জনতায় শহীদ হয়েছেন, আহত হয়েছেন অগণিত মানুষ। সেহেতু জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত স্বীকৃতি, সম্মান ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এজন্য সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন। সরকারের উপদেষ্টারা আদালতকে তোয়াক্কা না করে আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। সকাল 10টার দিকে শুরু হয় কর্মসূচি। তাদের স্লোগানে সরব হয়ে উঠেছে পুরো এলাকা। শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে ইশরাক হোসেন বলেন, বিক্ষোভ কর্মসূচির কারণে কোনো জরুরি সেবা বন্ধ হয়নি, উল্টো সব ধরনের সাহায্য করা হচ্ছে। তার দাবি, আন্দোলনকে বিতর্কিত করার পাঁয়তারা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। এরপর ঢাকা দক্ষিণের মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক হোসেন।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না, তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশি নাগরিক দাবি করে ভোরে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায় ভোর পৌনে ৫টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের নাগরিকত্ব যাচাই বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আলামিন নামে এক কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে হিলি সীমান্তের কামাল গেট এলাকায় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় এসএসএফ এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এটি একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী যারা সরকার প্রধান ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। গত ১০ মাসে ফোর্সটি দেশ বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে বলেও জানান তিনি। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। আমি জেনে আশ্বস্ত হলাম যে এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত ৫ই আগস্ট ২০২৪ তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়া অনেকের পছন্দ হয়নি, তাই নারাজ হয়ে গতকাল একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তার দাবি, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক দেশকে সংকট থেকে উত্তরণ করেছে। এ সময় মির্জা ফখরুল বলেন, সমমনা দলগুলো নিজেদের মধ্যে বিভেদে আওয়ামী লীগের অপকর্ম আমরা ভুলে যাচ্ছি। এর ফলে পতিত স্বৈরাচার সরকারের দোসররা সুযোগ পেয়ে যেতে পারে। সদস্য সংগ্রহ ইস্যুতে তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। বিএনপি চায় দেশের মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। তাই দলের নেতাকর্মীদের আরও সজাগ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় করা মামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। মঙ্গলবার ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ মামলায় বিচারিক আদালতের ৬ বছর আগে দেওয়া রায়ে ৭ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলেন রাকিবুল হাসান, জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন, হাদিসুর রহমান, আব্দুস সবুর খান, মামুনুর রশিদ ও শরীফুল ইসলাম খালেদ। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালানো হয়। দেশি বিদেশি অতিথিদের জিম্মি করার পর কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করা হয়। আশুলিয়ায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বেদেরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় জুয়েল মিয়ার দোতলা বাড়ির নিচ তলার ভাড়াটিয়া জহিরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ভবনের দেয়াল
ধসে পড়ে। এতে দেয়াল ধসে এবং গ্যাসের বিস্ফোরণে আগুনে দগ্ধ হন অন্তত 5 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি 4 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে এই রুমে গ্যাস জমেছিল। এজন্য চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে এই হতাহতের ঘটনা। বিশাল এক বিস্ফোরণ ঘটছে, তারপরে বিল্ডিং এর সমস্ত রুম তছনছ হয়ে গেছে ফাইটে, কেউ গায়ে গ্লাস ভেঙে পড়ছে। পরে হঠাৎ করে শব্দ হয়েছে, হওয়ার পরে দেখি যে এরকম ধোঁয়া, পুরো ঘর ধোঁয়া অন্ধকার হয়ে গেছে। বিস্ফোরণে 5 থেকে 6 জন আহত হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে শিশু খাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এতে পণ্যটির দাম বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এমন সিদ্ধান্তে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। বাজারে বাড়তে পারে নিম্নমানের শিশু খাদ্যের দৌরাত্ম্য। ঘরের বাইরে মায়ের কর্মজীবন, অসুস্থতা সহ নানা কারণে শিশুর জন্য বিকল্প খাবারের প্রয়োজন পড়ে। দেশের 30 থেকে 40% শিশু মাতৃদুগ্ধ গ্রহণে অক্ষম, যারা ইনফ্যান্ট মিল্কের ওপরই নির্ভরশীল। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে গত 3 বছরে সব শিশু খাদ্যের দাম বেড়েছে 30% বেশি। সেই সঙ্গে চড়া খাদ্য মূল্যস্ফীতিতে নাকাল ক্রেতারা। হোমের সব কিছুর উপরে আমাদের একটু একটু করে বাড়ছে, দেখা যাচ্ছে হোল একটা থিংসের উপরে অনেক বেশি এফেক্ট পড়ছে। আমাদের তো ইনকাম অতটুকুর মধ্যেই আছে। যারা নিম্ন শ্রেণীর, যাদেরকে মিল্ক খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, তাতে একটা দুধ কয়েক গ্রাম থাকে, 300 গ্রাম 400 গ্রাম, এই 300-400 গ্রামের দুধের দাম 650-700, খুব টাফ ব্যাপার। রাজধানীর দোকানগুলোতে নান, সেরেলাক, বায়োমিল, বেবি কেয়ার ও বেবিল্যাক সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখা যায়, যাদের বেশিরভাগই বাংলাদেশে প্যাকেজিং হয়। বাণিজ্যিকভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকিতে লাগেজে আনা শিশু খাদ্যও বিক্রি হয় বাজারে। অনেক ক্ষেত্রে আমদানিকারকের নাম ঠিকানাও অনুপস্থিত পণ্যের প্যাকেটে। সবগুলোতে আপনার মাস্ট আমদানিকারকের সিল চাপটা সব জায়গায় থাকে, তো অনেক সময় তো লাগায় না, অনেকে লাগানোর সময়ের কারণে লাগাইতে পারে, সময় লাগায় না, কিন্তু 20টা ছাড়া কোনো মাল বাংলাদেশে এখন আর আসে না। প্রস্তাবিত বাজেটে মল্ট এক্সট্র্যাক্ট ও ইনফ্যান্ট মিল্কের আমদানিতে কাস্টমস ডিউটি 3 গুণ করা হয়েছে। শিশু খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সংশ্লিষ্টরা বলছেন, দুটো পণ্যে সমহারে শুল্ক প্রয়োগ বিভ্রান্তিকর। এতে এ শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এনবিআরকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। কর্মসংস্থান বলেন বা আমাদের দেশে আরও ইনভেস্টমেন্ট আসা বলেন, সেটার উপর একটা নেতিবাচক একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি যখন কোনো কিছু শুল্ক বৃদ্ধি করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটার কনজাম্পশন কমে যাবে। কনজাম্পশন যখন কমে যাবে, তখন তো সেই ইন্ডাস্ট্রিটা আর বাড়বে না। খাত সংশ্লিষ্টরা বলছেন, ইনফ্যান্ট মিল্ক আমদানির পর প্যাকেজিং ও বাজারজাতে 30% পর্যন্ত মূল্য সংযোজন হয়। দেশে এ পণ্যের বার্ষিক বাজারের আকার প্রায় 3000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও বিভিন্ন স্থানে করোনা পরীক্ষার কিটের সংকট রয়েছে। কিট না থাকায় অনেক জেলায় টেস্ট করা যাচ্ছে না, ফলে বিপাকে সন্দেহভাজন আক্রান্তরা। এছাড়া পাওয়া যাচ্ছে না আক্রান্ত হওয়ার সঠিক তথ্য। রোগী শনাক্ত করতে না পারলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা চিকিৎসকদের। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ, কিন্তু অনেক হাসপাতালে নেই করোনা পরীক্ষার কিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চালু হয়েছে করোনা ইউনিট। 40 শয্যার আইসোলেশন বেডের পাশাপাশি প্রস্তুত রয়েছে 10টি আইসিইউ বেড। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলেও রয়েছে কিট সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের যে লজিস্টিকগুলো লাগবে, বিশেষ করে N95 মাস্ক এবং আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট, এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের চাহিদা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে কিট না থাকায় এখনই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। যেহেতু বিগত করোনা চলে গিয়েছে, মধ্যখানে করোনার আর কোনো সংক্রমণ ছিল না, সুতরাং সেই জাতীয় টেস্ট কিটগুলো বর্তমানে মজুদে নেই। তো বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরে ওনাদের পরামর্শ মোতাবেক আমরা 2000 টেস্ট কিটের জন্য আমরা ইতিমধ্যে আবেদন পেশ করেছি। টাঙ্গাইলের কোনো হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। সঠিক চিকিৎসা দিতে না পারায় সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় চিকিৎসকরা। উদ্বিগ্ন রোগীর স্বজনরাও। কোভিড কেস দিচ্ছে, কিন্তু টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে এটার ব্যবস্থা আপাতত নেই। তো বিভিন্ন জায়গায় ঘুরলাম, কোথাও নাই।
দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্টের কিট পাওয়া যাবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। এই মুহূর্তে টেস্ট কিট টাঙ্গাইলে নেই, তবে আমরা রিকোয়ারমেন্ট দিয়েছি, এডির সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে তারা কিটের ব্যাপারে সিএমএইচডি বরাবর লিখেছে, রিকোয়ারমেন্ট দিয়েছে, তারা পাওয়া মাত্রই টাঙ্গাইল পাঠাবে। টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে করোনার জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজও সারা দেশে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ঢাকা, রাজশাহী সহ 17 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় খুলনায় 111 মিলিমিটার। চট্টগ্রামে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 68 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এর মধ্যে নগরীতে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় থেমে থেমে 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টায়ও চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষেরা। বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, কাপাসগোলা, চকবাজার, পাঁচলাই সহ কিছু এলাকায় সাময়িক জলজট তৈরি হয়। গত 2 দিনে খুলনায় 107 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে শহরে পিটিআই মোড়, রয়্যাল মোড়, করিমনগর সহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে টানা 3 দিনের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলার রামগতি ও কমলনগর উপকূলীয় এলাকায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। সারাই বৃষ্টি তো পানিটা পুরোটা আরো ভর্তি আছিল, এখন হালকা একটু কমছে। আমরা তো এই মাত্র অফিসে যাওয়ার, এখন এই যে পুরা কোমর পর্যন্ত পানি, এখন অফিসে যাওয়া অনেক কষ্ট। ড্রেনেজ হয়েছে, রাস্তা উঁচু হয়েছে, কিন্তু আসলে সেই জলাবদ্ধতা কিন্তু আগের মতোই রয়ে গেছে। ধান চাল সংগ্রহের জন্য সচল চালকালগুলোকে বরাদ্দ দেওয়ার নীতিমালা থাকলেও জামালপুরে হয়েছে এর উল্টোটাই। অচল, বন্ধ ও অস্তিত্বহীন কয়েকটি চালকলকে দেওয়া হয়েছে বরাদ্দ। বঞ্চিত হচ্ছে প্রকৃত চালকল মালিকেরা। তবে খাদ্য বিভাগ বলছে অচল থাকায় চুক্তি করা হয়নি 4 চালকল প্রতিষ্ঠানের সাথে। মেসার্স সুমাইয়া রাইস মিল, জামালপুর সদরের কালাবহ এলাকার এই মিলটি চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের জন্য বরাদ্দ পায় 40 মেট্রিক টন। তবে চালকলটিতে এখন প্লাস্টিক কারখানা। এর পাশেই কোটামনি এলাকার মেসার্স জাকারিয়া রাইস মিল। 12 মেট্রিক টন বরাদ্দ পাওয়া এই চালকলটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু এই দুটি মিল নয়, সরজমিনে গিয়ে পাওয়া গিয়েছে আরও 2টি চুক্তি অযোগ্য মিলের সন্ধান। অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা 2017তে কেবলমাত্র সক্রিয় ও চালু মিলগুলোই বরাদ্দের জন্য বিবেচিত হবে বলে উল্লেখ থাকলেও শুধু স্থাপনা দেখে দেয়া হচ্ছে বরাদ্দ। আমার তো মিল আছে, স্থাপনা আছে, হয় আমি 20 টন মাল বাইরে কিনে দিলাম। ব্যবসায় একটু লস হয়েছিল, এর কারণে আর চালু করে নাই। বরাদ্দ পাওয়া 114টি চালকলের মধ্যে বন্ধ চালকল থাকায় বঞ্চিত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। চালকলের অস্তিত্ব নেই, তাদেরকেও দিয়েও বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটি সম্পূর্ণ অবৈধ। যারা প্রকৃত মিল মালিক, চাল ব্যবসায়ী, তারা ক্ষতিগ্রস্ত হবে, আর অতীতের মতো ওই সমস্ত প্রতারক চক্র সুবিধা ভোগ করবে। অচল চালকলের সন্ধান পেলে চুক্তি স্থগিতের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা খাদ্য বিভাগ। আমাদের লোক দিয়ে তদন্ত করিয়া সত্যতা পাই, ফলে ওই 4টা মিলের চুক্তি আমরা করি নাই। বরাদ্দ পাওয়ার যোগ্য নাই ধরনের কোনো মিল যদি চুক্তি করে থাকে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখে চুক্তি স্থগিত করব। চলতি মৌসুমে জেলায় 8,931 মেট্রিক টন ধান ও 41,835 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টানা বৃষ্টিতে আবারও খানাখন্দে নাজুক হয়ে পড়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। বাইপাইল, নবীনগর, মোজার মিল ও জিরানির গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। শুধু বাইপাইলের 200 মিটার অংশে খানাখন্দ বেশি থাকায় যান চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। বর্ষার শুরুতে খানাখন্দে ভরে গেছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক। রাজধানীমুখী লেনের বাইপাইল, নবীনগর, মোজার মিল ও জিরানি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। সবচেয়ে নাজুক অবস্থা বাইপাইল পয়েন্টের 200 মিটার অংশে ছোট বড় গর্তের কারণে নিয়মিত যানজট লেগে আছে। শুধু যান চলাচলেই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। টানা বৃষ্টিপাতে রাস্তাটা ভেঙে গেছে, মানে রাস্তায় বিভিন্ন গর্ত তৈরি হয়েছে। বাইপাইলে আর মোজার মিলের অংশটা বেশি ভাঙছে, বিশেষ করে বাইপাইলের যে মোড়টা আছে ওই মোড়ে ভাঙাটা বেশি, ওইখানে জ্যামটাও হয় বেশি। বাড়তি ভাঙলে মালিকের কাছে আমাদের অনেক কৈফিয়ত দেওয়া লাগে, কি কারণে বাড়তি ভাঙছে। রাস্তার অবস্থা যে খারাপ, এটা মালিকও জানে না। ভারী অথবা টানা বর্ষণ হলে সড়কে খানাখন্দের সৃষ্টি হয় বলে দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাদের। প্রতিবারই খানাখন্দ সংস্কার করা হয়, কিন্তু সেই মেরামত টেকসই হচ্ছে না। স্থায়ী সংস্কার করার তাগিদ তাদের। শ্রীপুরের পর থেকে অনেক জায়গায় আমরা দেখেছি যে মোটা পিচ ঢালাই দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। এরকম যদি পুরো রাস্তাটাকেই কিন্তু পুলক দেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের বৃষ্টি হলে আর কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে না। তবে সড়ক বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে এলে নেওয়া হবে স্থায়ী সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে জিরানি ও মোজার মিল অংশে সাময়িক সংস্কার করা হয়েছে। বাইপাইলে প্রায় 200 মিটার পরিমাণ জায়গা আছে। এখানে তো যদি খেয়াল করুন আপনি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিন্তু কাজ চলতেছে, তো যার জন্য এই জায়গাটার একটা ধরেন যে সলিউশন হতে পারতো, রিজিড পেমেন্ট করে দিলে হয়তো বেটার হতো। কিন্তু এখন আমরা আসলে এই মুহূর্তে যেহেতু ওনাদের কাজ চলতেছে, ওই টাইপের কোনো সলিউশনে হয়তো যেতে পারবো না। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের অন্তত 20 জেলার মানুষের যাতায়াত। এছাড়া 2013 সালে 2 লেনের এই সড়কটি 4 লেন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের চকরিয়াতে 21 বছর আগে 6 কোটি টাকায় নির্মিত দুটি সেতু পরিত্যক্ত পড়ে আছে। খালের উপর সেতু দুটি দাঁড়িয়ে থাকলেও আজ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারেনি, কারণ দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এই অবস্থা। বিপুল অর্থ অপচয় হওয়ায় সরকারের 2 দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে যাতায়াতের জন্য 2004 সালে 180.20 মিটার এবং 340 মিটার দৈর্ঘ্যের 2টি সেতু নির্মাণ করে এলজিইডি। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় 21 বছর ধরে পড়ে আছে এই স্থাপনা। 17 বছর পর 2021 সালে 2 সেতুকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। এর ধারাবাহিকতায় নতুন সেতুর জন্য 220 কোটি 98 লাখ টাকার একটি প্রস্তাবনা পাঠায় সোজ। অ্যাকুইজিশন বাবদ নিয়ার অ্যাবাউট 62 কোটি টাকার মতো খরচ ধরা হয়েছিল এবং আমাদের ওখানে দুটি ব্রিজ এলজিডি নির্মাণ করেছিল। বর্তমান আমাদের দৃষ্টিতে সেটা আসলেই ভারী গাড়ি ব্যবহারের অনুপযোগী। 200 মিটার ব্রিজ আমরা ইনক্লুড করে একটা ডিপিপি তৎকালীন সাবমিট করেছিল। রাস্তা না করে সেতু নির্মাণকে সরকারের 2টি দপ্তরের সমন্বয়হীনতা ও চরম উদাসীনতা বলছেন ভুক্তভোগীরা। আসলেও এখন এই ব্রিজের মধ্যে, এই 2টা ব্রিজের মধ্যে দিয়ে কোনো গাড়ি চলাচল নেই। মধ্যখান দিয়ে যে রুট হওয়ার কথা ছিল সেটাও হয় নাই। এখন আমাদের গাড়ি চলার তো দূরের কথা, এখন আমরা পর্যন্ত যাতায়াত করতে পারতেছি না। সড়ক ও সেতুটি নির্মাণ হলে মহেশখালীর সাথে সারা দেশের যোগাযোগের পাশাপাশি বাণিজ্য প্রসারের আশা ব্যবসায়ীদের। যখনই ওরা ব্রিজ করছিল তখন অ্যাপ্রোচ রুটটা করে নাই। কোনো ধরনের সরকারি বা রাষ্ট্রীয় অর্থের অপচয় না হয়, আগামীতে কেউ যদি পরিকল্পনা করে সবকিছু যাতে বুঝে শুনে করে এবং একটা ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে। মেধাকাল সেতুতে যান চলাচলের জন্য 2 পাশে নতুন করে 9.5 কিলোমিটার রাস্তা নির্মাণ জরুরি। এজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।